বিশাল ঝর্ণা। চলো লেটস গো। গুড মর্নিং সবাইকে। আমার আগের ব্লগটা যারা দেখেছেন তারা জানেন যে আমি দার্জিলিং এসেছি। তো আজকে দার্জিলিংয়ের কিছু সাইট সিন কভার করব। গতকাল দার্জিলিং আসার পর সেইভাবে আর ঘোরা হয়নি, আস্তে আস্তে প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিল। তারপর ম্যাল এবং তার আশপাশটা ঘুরেছিলাম। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো মহাকাল মন্দিরে যাব, মহাকাল মন্দিরে প্রণাম করব। এর পরবর্তীতে দার্জিলিংয়ের যে কয়েকটা সাইট সিন সম্ভব সেই কয়েকটা করব। জুলাই মাসের শেষ, তারপরেও কিন্তু বেশ সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া এখানে। দার্জিলিংয়ে যদিও 12 মাসই ঠান্ডা থাকে। এই যে খুব সুন্দর মেঘ ভেসে ভেসে যাচ্ছে। কাল সন্ধ্যায় তো এই চৌরাস্তা, মল রোড, এই সমস্ত জায়গায় প্রচুর টুরিস্ট ছিল, এখনও আছে। এখন ভিড়টা তুলনামূলক কম, দোকানপাট সব খুলতে শুরু করেছে। জুলাই মাসের দার্জিলিং, এখনও সব দোকান খুলে ওঠেনি, সকাল অনেক। আর এখানে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। এই যে মেঘ ভেসে ভেসে যাচ্ছে, মেঘ ভেসে ভেসে যাচ্ছে, খুব সুন্দর। তো এই সামনের এই দিকটাতেই রয়েছে মহাকাল মন্দির। আগে মহাকাল মন্দিরে যাই। আর গতকালের যে আগের ব্লগটা এসছে সেখানে দেখিয়েছিলাম যে আমরা যেটা মল মার্কেট, মহাকাল মার্কেট আগে যেটা ছিল, সেখানে গিয়েছিলাম, রাত হয়ে গেছিলো, তো বন্ধ। তো এই মার্কেটেও যাব, কিছু কেনাকাটা করার আছে, সেইগুলো কমপ্লিট করে ব্রেকফাস্ট করব, তারপর কিন্তু কিছু সাইট সিনে যাব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এখন দেখা হবে সরাসরি একদম এই মহাকাল মন্দিরে। মহাকাল মন্দির দার্জিলিং ম্যালের একদম কাছে অবস্থিত এই মন্দির। ম্যাল থেকে পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট, তবে রাস্তা কিন্তু বেশ কিছুটা চড়াই। শ্রাবণ মাসের সোমবার ছিল, যার জন্য বলা যায় যে প্রচুর ভিড় ছিল মন্দিরে। আমার ইচ্ছে ছিল এই মহাকাল মন্দিরে শ্রাবণ মাসে আমি জল ঢালব, তেমনটাই করেছি। মহাকাল মন্দির নিয়ে আমার একটি সম্পূর্ণ আলাদা ভিডিও রয়েছে ইউটিউবে, যদি চান এর আগে সেটা আপলোড হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। মহাকাল মন্দিরে পুজো দিয়ে সেখানে প্রসাদ খেয়ে আমরা কিন্তু পরবর্তী যে আমাদের সাইট সিনগুলো সেগুলোর জন্য বেরিয়েছিলাম। এই মন্দির সম্পর্কে জানিয়ে রাখি, এখানে আমাদের ভগবান শিব এবং গৌতম বুদ্ধ একসাথে পূজিত হন। খুব সুন্দর পরিবেশ। এই মন্দিরের ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, একবার দেখে নেবেন। সেখান থেকে অনেকটা কিছু দেখার পর, অনেক ঘোরাঘুরি করার পর আমাদের পরবর্তী যে গন্তব্য সেখানেই যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর যদি মনে করেন মহাকাল মন্দিরের ডিটেলস ভিডিও দেখবেন, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। দার্জিলিং মহাকাল মন্দির দর্শন শেষ। এখন যাচ্ছি সে দার্জিলিং কফি হাউস। কফি হাউসের সামনে থেকে সুন্দর ভিউ পাওয়া যায়। এখন কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়ার কোনো চান্স নেই, তাও যাচ্ছি, ভালো ছবি তোলা যায় সেখানে। তো দার্জিলিং কফি হাউসে এখন যাব। এখনও পর্যন্ত কোনো ট্যাক্সি বা গাড়ি কিন্তু আমরা এখনও ভাড়া করিনি, ওর যে সমস্ত সাইট সিনে যাওয়ার কথা। এই কফি হাউসের সামনে থেকে সোজা রাজভবনে গেলে বেশ কিছু গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকে। যদি সেখান থেকে যদি গাড়ি পাই তো ভালো, নয়তো যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে ওই কেভেন্টার্সের সামনে, সেখান থেকেও গাড়ি পাওয়া যাবে। আগে যাই কফি হাউসের সামনে। খুব বেশি জায়গায় আর যাওয়া হবে না, হয়তো 2-1 জায়গাতেই যাব, আগে সেখান থেকে ঘুরে আসি। দার্জিলিং কফি হাউসের যে ভিউ পয়েন্টটা, মানে কফি হাউসের সামনের যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টে এসেছি। তবে খুব স্বাভাবিকভাবেই জুলাই মাসের শেষ এখন, তো সামনের ভিউটা এরকম। মেঘ, প্রচুর মেঘ। তো এই মেঘের মধ্যে আর ভিউ পাওয়া যাচ্ছে না, বসতে খুব ভালো লাগছে। মেঘ ভেসে ভেসে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। এসেছে প্রচুর মানুষজন এসেছে এখানে। এখানে কিছুক্ষণ বসবো, অনেকটা হেঁটে এসেছি, অনেকটা হাঁটা হয়েছে, এই কারণে কিছুক্ষণ বসবো এখানে। যেমনটা বললাম, এখনও পর্যন্ত কোনো গাড়ি, কোনো ট্যাক্সি ঠিক করিনি। অলরেডি প্রায় 12টা বেজে গেছে। কাজেই দেখি কোন গাড়ি পাওয়া যায়,
সব ঠিক করে, আর পরবর্তীতে আদৌ যাই কি না, যদি বেশি লেট হয়ে যায় সেটাই দেখার। তো ইচ্ছা আছে এখান থেকে আরও বেশি না 2-3টে সাইট সিন করার, ম্যাক্সিমাম 2 থেকে 3টে। তারপর লাঞ্চ করতে হবে। একটু আগে তো মন্দিরে প্রসাদ খেয়েছি, কাজেই ব্রেকফাস্ট লাঞ্চ অলমোস্ট ওখানে একরকম হয়েছে, কিন্তু বেলা 3টে নাগাদ কিন্তু আরেকবার খাওয়া দাওয়া করতে হবে। এখনও বাজে 12টা, চেষ্টা করব যে 3টের মধ্যে ফিরে আসার। তো এখন এখানে কিছুক্ষণ বসবো। এটা আমার না এবং অনেকেরই খুব প্রিয় জায়গা। দার্জিলিংয়ে এসে বসার মতো সকালবেলা এখানে বসতে খুব ভালো লাগে। সকালে আসা হয়নি, এখন তো প্রায় সকাল গড়িয়ে দুপুর। এই যে দার্জিলিং ক্যাফে হাউস দার্জিলিংয়ে সামনে এখানে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে, এগুলো একটু এক্সপেন্সিভ। আর ওই যে দার্জিলিং কফি হাউস। এই ওয়েদারটাও কিন্তু দারুণ লাগছে, একটা শিরশির করে ঠান্ডা হাওয়া, হালকা এরকম একটা সোয়েট শার্ট টাইপের পরলে এনাফ, এর বেশি কিছু দরকার নেই। দারুণ, অসাধারণ। হঠাৎ করেই দার্জিলিংয়ের প্ল্যান, ভালো লাগছে। এখানে বেশ কিছুক্ষণ বসি, তারপর এখান থেকে যেখানে যাই না কেন সেটা অবশ্যই দেখাবো। একটু সবার সাথে সময় কাটাই, বাকি কথা পরে যেখানে যাচ্ছি সেখানে বলা হবে। রাজভবনের সামনে থেকে ট্যাক্সি পাওয়া গেল একটা, এই যে সেটা দিয়ে রক গার্ডেন, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি আর পিস প্যাগোডা, এই 4টা পয়েন্ট আমরা এখন ঘুরবো। তো 1600 টাকা গাড়ি ভাড়া নিল, এই গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাব। 4টা সাইট সিন করা যাবে, কারণ এখন প্রায় 12:30 বাজে, তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এখন এখান থেকে আমরা বেরোই, বাকি কোথায় যেখানে যাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো সাইট সিন করতে বেরিয়ে গেছি এবং চলে এসেছি পিস প্যাগোডা। এই যে আমার সামনে ওই যে দেখা যাচ্ছে পিস প্যাগোডা। তো এখন পিস প্যাগোডার ভেতরে যাই, গাড়ি এখানে পার্ক করে রাখা হবে, পিস প্যাগোডা ঘুরে আসি। এই যতই যাই হোক, মেঘের জন্য যদি ভিউ নষ্ট হয় এটা যদি একটা ঠিক কথা, তবে মেঘের জন্য কিন্তু এই পাহাড়ের এই সমস্ত স্পটগুলো আরও কেমন যেন মায়াবী লাগে দেখতে। দারুণ। ঠিক আছে, জাপানিজ টেম্পল পিস প্যাগোডার ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এমন 2টো জায়গা রয়েছে, একটা পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। তো প্রথমে এই জাপানিজ টেম্পল। আমার যতদূর মনে পড়ে, আমি এই স্পটটাতে শেষবারের মতো 2009 সালে এসেছিলাম, প্রায় 17-18 বছর পর। দার্জিলিংয়ে বহুবার আসা হয়েছে, তবে এখানে আর আসা হয়নি। এটা হচ্ছে জাপানিজ টেম্পল। এই জাপানিজ টেম্পলটা আগে দেখাই। চলো ভেতরটা চলো, খুলে দিচ্ছি। আমি জুতোটা খুলে নিই। জাপানিজ টেম্পলের ভেতরটা এখন দোতলার মতো করা রয়েছে, দোতলা। সুন্দর কাঠের সিঁড়ি। আসছে ওপরটা একবার দেখাই। দারুণ। 2008 কি 9 সালে আমরা সব বন্ধুরা মিলে একবার এসেছিলাম। তারপর থেকে দার্জিলিং আসলেও এইভাবে পয়েন্ট ধরে ধরে সাইট সিন করা হয়নি। এটা বহুদিন পরে, ভালো লাগছে। এই যে অসাধারণ। এই মনেস্ট্রিগুলোর ভেতরের পরিবেশই একদম অন্যরকম হয়, একদম শান্ত, সুন্দর।
আর ঠিক এই জানালা দিয়ে এত সুন্দর ভিউ। ওই যে দূরে পিস পেগোডা। এটা দেখা হয়ে গেলে এখান থেকে চলে যাব পিস পেগোডাতে। তো এবার সরাসরি দেখা হবে পিস পেগোডায়। জাপানিজ টেম্পল দেখার পরে ঠিক তার পাশেই রয়েছে পিস প্যাগোডা, একদম পাশাপাশি। আর দূর থেকে এই পিস প্যাগোডা দেখতে সব থেকে সুন্দর। কাছে গিয়েও তো দেখবই। এটা হচ্ছে এই দূর থেকে পিস প্যাগোডার ভিউ। বেশ কয়েকটা সিঁড়ি চড়তে হবে, তার উপরে এই পিস প্যাগোডা। তো পিস প্যাগোডাতে যাব। এই যে জাপানিজ টেম্পল দেখলাম, জাপানিজ টেম্পল দেখা শেষ, এখন পিস প্যাগোডার দিকে। এই লোকেশনটাতে আসলে একসাথে দুটো দেখা যায়, জাপানিজ টেম্পল আর পিস পেগোডা। এই যে পিস পেগোডা, ঠিক আছে, ওপরে গিয়ে বাকিটা দেখাচ্ছি। পিস প্যাগোডার লোকেশনটা আর তার আশেপাশের যে পাইন ফরেস্ট, এই পাইন ফরেস্ট এই পিস পেগোডাকে যেন আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঠিক এই যে পিস পেগোডা আর চারদিকে এরকম পাইন গাছ দিয়ে ঘেরা। দারুণ দারুণ দারুণ। তো এখন ওপরের দিকটাতে যাই, ওপরটা দেখাই। এখানে এখানে জুতোটা খুলে রাখতে হবে। এই ওপর পর্যন্ত যাওয়া যাবে, এই লাস্ট রেলিংটা পর্যন্ত। বহু বছর পর আসলাম, যেমনটা আগেও বলেছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। চারদিকে এরকম হেঁটে হেঁটে ঘুরতে হবে। আর এই যে অসাধারণ এরকম পাইন গাছ, ওই যে দূরে পাইন গাছ। যারা ভাবছিলেন যে বর্ষাকালে দার্জিলিংয়ে গিয়ে ঘুরতে পারবো কিনা, তাদের বলছে যে বর্ষাতেও দার্জিলিংয়ে খুব সুন্দর ঘোরা যাচ্ছে। যদি এখন বৃষ্টি হচ্ছে না, তবে এর আগে তো বৃষ্টি হয়েছে কিছুদিন আগে। সেই বৃষ্টিতে যে খুব একটা সমস্যা হয়নি এখানে রাস্তাঘাটে, সেটা কিন্তু ক্লিয়ার। তবে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে, উনি বললেন যে একটা রক গার্ডেন যাওয়ার রাস্তায় হয়তো রাস্তাটা খারাপ হতে পারে। তো ঠিক আছে, সেটা দেখা যাবে। আগে যাই ওই দিকটাতে। এই যে পিস প্যাগোডার উপরের থেকে এই যে নিচের ভিউ, অসাধারণ অসাধারণ অসাধারণ। এখন একদম শেষ যতদূর যাওয়া যায় সেটুকু যাব। এখানে একটা গৌতম বুদ্ধের সুন্দর মূর্তি রয়েছে, দারুণ দারুণ ভিউ। আর ওপর থেকে ভিউটা ফাটাফাটি, ওপর থেকে ভিউটা সত্যি ফাটাফাটি, অসাধারণ ভিউ। আমি নিশ্চিত যারা দার্জিলিং বেড়াতে এসেছেন এর আগে, তারা হয়তো তার বেশিরভাগ সিংহভাগ এই পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, তারা এখান থেকে ঘুরে গেছেন। যারা দার্জিলিং আসেননি তারা অবশ্যই আসবেন এবং এই জায়গাগুলো কিন্তু একবার দেখে যাবেন। এটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, সেটা কিন্তু বলার মতো না। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আমি উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গ কথাগুলো বলছি। এরকম নানান উত্তরবঙ্গে দারুণ দারুণ সব জায়গা রয়েছে। তো জাপানিজ টেম্পল এখন ঘুরে দেখি, যতদূর সম্ভব আমি দেখালাম। এখানে আরও একটা গৌতম বুদ্ধের মূর্তি, যতটা সম্ভব আমি দেখালাম এখানে। তো এখান থেকে পরবর্তীতে আরও বেশ কয়েকটা জায়গায় যাবো। ভিডিও দেখতে থাকুন, সেই স্পটগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই উল্টো দিকে সুন্দর দার্জিলিং শহরে একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমার ফোনে হয়তো ভিউটা ঠিকঠাক আসছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি চোখে। চোখে যতটা সুন্দর দেখা যায় ক্যামেরায় সেটা তুলে রাখা যায় না, এটা তো সবথেকে বড় কথা। ঠিক আছে, এরপরে যেখানে যাবো সেখানে দেখা হচ্ছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য রক গার্ডেনের উদ্দেশ্যে। আমাদের গাড়ির যিনি
চালক ছিলেন তিনি জানিয়েছিলেন রক গার্ডেনের রাস্তা এখন বেশ খারাপ, তবে যাওয়া যাচ্ছে। কাজেই আপনারা চাইলেও রক গার্ডেন যেতে পারেন। যতটা খারাপ শুনে গিয়েছিলাম রাস্তা ততটাও খারাপ নয়। যাই হোক, সুন্দর পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, সমস্ত কিছু উপভোগ করতে করতে পৌঁছে গেলাম রক গার্ডেনে। পিস প্যাগোডা জাপানিজ টেম্পল দেখে চলে এসেছি রক গার্ডেন। এখন কিছু বলবো না, শুধু এই জলের শব্দটা একবার শোনা। রক গার্ডেন একদম ওপর থেকে, পাথরের ওপর থেকে জলগুলো আসছে। ক্যামেরায় সবটা করা সম্ভব নয়, যতটা দেখা যাচ্ছে তার থেকেও আরও পেছনে যতটুকু যাবে ওপরের থেকে ততটা। এখন রক গার্ডেনে আর সোজা চলে গেলে ওদিকে গঙ্গা মাইয়া পার্ক ছিল, সেটা এখন বন্ধ, দীর্ঘদিন থেকে বন্ধ। তো আমরা এখান থেকে টিকিট নেব, টিকিট নিয়ে আস্তে আস্তে ওপরের দিকে যাব। একটা অসাধারণ জায়গা, দেখি সবাই যেতে চায় কিনা, উঠতে চায় কিনা। ক্লান্ত হয়ে গেছে যারা আছে সাথে, সবাই ক্লান্ত হয়ে গেছে। তো সবাই উঠতে চায় কিনা উপরের দিকে, সেটা সব থেকে বড়ো কথা। যদি ওঠে তো টিকিট নিয়ে আমি উপরের দিকে যাবো। একদম উপর থেকে নামতে, ওই যে সাধারণ সেই জন্য। ঠিক আছে, ওপরের দিকে যাই, তারপর দেখাচ্ছি। রক গার্ডেনের নিচে ছিলাম, এটা প্রথম ধাপে উঠে এসেছি। ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে সেখানে ছিলাম, এটা প্রথম ধাপ। আমার পেছনে আরও একটা এরকম ঝর্ণা, বিশাল ঝর্ণা। এইভাবে আস্তে আস্তে অনেকটা উপরে ওঠা যায়, অনেকটা। কতটা উঠতে পারবো জানি না, কতটা ওঠা সম্ভব। যত দূর পর্যন্ত দেখা যাবে একই রকম ঝর্ণা। এখানে একটা, নিচের থেকে এখানে একটা ধাপ পর্যন্ত আসলাম, উঠে গেলে এই দারুণ দারুণ। এই বর্ষাতে আসলাম বলে হয়তো এতটা জলের ফোর্স দেখতে পেলাম। এর আগেও এসেছি, আমি শীতে এসেছি, বেশিরভাগটা শীতে এসেছিলাম, এতটা জল আমি দেখতে পাইনি। এখন যা জলের ফোর্স, কতটা জলের গর্জন, সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। দারুণ, অসাধারণ। কিন্তু কতটা আমরা আদৌ উঠতে পারবো জানি না। ওই যে দূরে, আমার মোবাইলে দেখা যাবে না, এতটা পর্যন্ত তো আমি সিঁড়ি দেখতে পাচ্ছি, এতটা পর্যন্ত। আমরা উঠেছিলাম আগে একবার, আজ হয়তো এতটা সম্ভব হবে না। দেখি কী করতে পারি, কতদূর যেতে পারি। যদি যাই তো অবশ্যই দেখাবো। এখন কিছু এখানে ফটোশ্যুট হবে, ফটোশ্যুট করি। যদি আরও ওপরের দিকে উঠি সে তো অবশ্যই দেখাবো। যদি না উঠি তো পরবর্তীতে যেখানে যাবো, এখনও বাতাসিয়া লুপ, ভূপ মনেস্ট্রি যাওয়ার কথা রয়েছে। যদি সেই দিকে যাই সেই ভিডিওটা দেখাবো। এই রক গার্ডেন দেখালাম। জুলাই মাসের শেষ চলছে, একদম শেষের দিকে। পাহাড়ের দিকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, যার ফলে এই ঝর্ণা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, অনেকটা। নিচেরটা যতটা সুন্দর ছিল ওপরেরটা তার থেকে সুন্দর। হয়তো তার উপরে গেলে আরও অনেক জলের ফোর্স দেখতে পাবো। দেখে যেতে পারি কিনা। যদি না যাই তো নেক্সট যেখানে যাবো, ভূপ মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, সেখানে দেখা হবে। আর যদি উপরের দিকে যাই সেটাও দেখাবো। এখানে পাহাড়ের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ট্র্যাডিশনাল ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়। আর এই পার হেড 100 টাকা, জনপ্রতি 100 টাকায় ট্র্যাডিশনাল ড্রেস নিয়ে এখানে ছবি তোলা, যেরকম বাতাসিয়া লুপে রয়েছে সেই একই রকম। পাহাড়ে এসে পাহাড়ি পোশাক পরে ছবি তোলা, এটা কিন্তু করা দরকার। আমি অনেক ছোটোবেলা ঠিক না, যখন কলেজে পড়তাম তখন একবার করেছিলাম। সম্ভবত সেটা গঙ্গা মাইয়া পার্কে, এখন তো গঙ্গা মাইয়া পার্ক বন্ধ, সেখানে। আর ওপরে আর উঠছি না, উপরের দিকে আর যাচ্ছি না। এইখানে কিছু এই ফটোশ্যুট হবে, পাহাড়ি ড্রেস পরে কিছু ফটোশ্যুট হবে, তবে এখান থেকে বেরিয়ে যাব। ওপরের দিকে আর উঠছি না, কারণ টাইমও অনেকটা হয়ে এসছে, প্রায় 2টো বেজে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাব। এখানে পাহাড়ের যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ট্র্যাডিশনাল ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়। আর এই পার হেড 100 টাকা,
জন প্রতি 100 টাকায় ট্র্যাডিশনাল ড্রেস নিয়ে এখানে ছবি তোলা, যেরকম বাতাসিয়া লুপে রয়েছে সেই একই রকম। পাহাড়ে এসে পাহাড়ি পোশাক পরে ছবি তোলা, এটা কিন্তু করা দরকার। আমি অনেক ছোটোবেলা ঠিক না, যখন কলেজে পড়তাম তখন একবার করেছিলাম। সম্ভবত সেটা গঙ্গামাইয়া পার্কে, এখন তো গঙ্গামাইয়া পার্ক বন্ধ সেখানে। আর ওপরে আর উঠছি না, উপরের দিকে আর যাচ্ছি না। এইখানে কিছু এই ফটোশ্যুট হবে, পাহাড়ি ড্রেস পরে কিছু ফটোশ্যুট হবে, তবে এখান থেকে বেরিয়ে যাব। ওপরের দিকে আর উঠছি না, কারণ টাইমও অনেকটা হয়ে এসছে, প্রায় 2টো বেজে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাব। তো সরাসরি দেখা হবে এরপর, হয় ঘুম মনেস্ট্রি নয়তো বাতাসিয়া লুপে। রক গার্ডেন থেকে সোজা চলে এসেছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে কিছু খাওয়া দাওয়া করা হলো বাইরে, এবার বাতাসিয়া লুপের ভেতরটা দেখব। বাতাসিয়া লুপ দেখা হয়ে গেলে এরপর যাওয়া হলো ঘুম মনেস্ট্রি। এই সেই বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের ভেতর দিয়ে কিন্তু টয় ট্রেন একটা এরকম গোল চক্কর কাটে। এখন দেখতে পাবো কি না জানি না। যখন আমরা আসছিলাম বাতাসিয়া লুপে তখন 2টো টয় ট্রেন অলরেডি চলে গেছে এই দিক দিয়ে। যাই হোক, এই যে এখানে যে একটা যুদ্ধের সৌধ বানানো রয়েছে ইন্ডিয়ান আর্মিকে সম্মান জানাতে, আর এখানে আমাদের তিরঙ্গা, এই বাতাসিয়া লুপ। চারদিকের ভিউটা দারুণ, কিন্তু আবার মেঘ করে গেল। দেখি ট্রেন আসে কিনা। টয় ট্রেন আসলে ভালো হয়, আসার চান্স তো নেই মনে হয়। দার্জিলিং আসলে যে কয়েকটা জায়গায় না ঘুরলেই নয়, তার মধ্যে বাতাসিয়া লুপ অন্যতম। এটা একদম মাস্ট ভিজিট বাতাসিয়া লুপ। চারিদিকে মেঘ করে গেছে, চারিদিকে। দেখি টয় ট্রেন আসে কিনা। টয় ট্রেন যদি আসে তো দেখাবো। এখন এই বাতাসিয়া লুপের সুন্দর কিছু ভিডিও, সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই যে টয় ট্রেনের লাইন। কিন্তু মনে তো হচ্ছে না এখন আর টয় ট্রেন আসবে। আসলে ভালো। এখানে এরকম বাইনাকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে মেঘে কিছুই দেখার চান্স নেই। 50 টাকা করে নেয় জন প্রতি। যে মেঘটা যে ভেসে ভেসে যাচ্ছে না, এটাই দারুণ। তাই মেঘের জন্য ভিউ নষ্ট হয় ঠিকই, কিন্তু মেঘ কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। একদম মেঘ ভেসে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। যদি ট্রেন আসে বাতাসিয়া লুপে টয় ট্রেন, তখন আরও একবার দেখাবো। এখানে ওই জায়গাটা ঘুরি 4-5টা, যদি সেখানে কিছু আলাদা করে দেখানোর হয় অবশ্যই দেখাবো। আর ওই ওয়ার মেমোরিয়ালটা যে রয়েছে উপরে, সামনে যাওয়া যায় যেটুকু, সেখানে একটু যাই। টয় ট্রেনের জন্য বাতাসিয়া লুপে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। ফাইনালি এই স্টিম ইঞ্জিনের ঠিক 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 আওয়াজটা কিন্তু পাচ্ছি। আসছে টয় ট্রেন, আসছে। এখন দেখি কতক্ষণে এই ট্র্যাক পর্যন্ত আসে। এটাই হচ্ছে, এই যে নিচ দিয়ে যাচ্ছে। টয় ট্রেনটা আসুক, তারপর দেখাচ্ছি। এই দিকটা ঘুরে আসছে। এখন নিচে আছে, ঘুরে আসবে। আসুক টয় ট্রেনটা, দেখাচ্ছি তারপর। দুর্দান্ত। টয় ট্রেনে চড়ার থেকে এই বাতাসের লুপে দাঁড়িয়ে
এই টয় ট্রেনের এই ভিউ দেখা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আসুক, তারপর দেখাচ্ছি। এসে গেছে। এই শুধুমাত্র একটা ভিডিও নেওয়ার জন্য এতক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা, কম বেশি 1 ঘন্টা প্রায় এখানে ছিলাম। তো টয় ট্রেনের সাথে একটা ভিডিও নিয়ে নিলাম। তো বাতাসে এলো, আপাতত ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব ঘুম মনেস্ট্রি। দেখা হচ্ছে ঘুম মনেস্ট্রিতে। একটা টয় ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, চলে আসলো আরও একটা। দারুণ 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 দারুণ। একটার জন্য অপেক্ষা করছিলাম, আর একটা। ঠিক আছে, এখন এখান থেকে বেরোই। আজকের শেষ গন্তব্য ঘুম মনেস্ট্রি। বাতাসে লুপ থেকে বেরিয়ে এখন চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রির ভেতরটা একবার দেখাবো। আর এখানে মনেস্ট্রির থেকেও কিন্তু বেশ কয়েকটি দোকান চালানো হয় নিচে, যেখানে খাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের সামগ্রী পাওয়া যায়। তো ঘুম মনেস্ট্রির থেকে এখানে কিছুটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। আমি লাস্ট মার্চ মাসে এসেছিলাম, তখন কিন্তু এখানে এই যে রডোডেন্ড্রন ভর্তি ছিল, ভর্তি। যাই হোক, তখনকার বিউটি একরকম, আর এখনকার বিউটি একদম অন্যরকম। চলে এসছি এখানে। ছোট ছোট বুদ্ধ সন্ন্যাসী যারা, তারা এখানে ফুটবল খেলায় ব্যস্ত। এই যে ঘুম মনেস্ট্রি। এখানেও বেশ কিছু দোকান রয়েছে, চাইলে জিনিসপত্র কেনা যেতে পারে। আর মার্চ মাসে ফুল অনেক বেশি ছিল, মার্চ যখন এসেছিলাম। যদিও তখন ভিডিও করা হয়নি, ভিডিও করিনি সেই সময়। এই যে দারুণ। সবাই আসুক, তারপরে একসাথে ভেতরে ঢুকবো। সারাদিন ছোটাছুটির পর পৌঁছে গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রির ভেতরে প্রবেশ করতেই এই শান্ত পরিবেশ সারাদিনের ক্লান্তিকে যেন কাটিয়ে দিল। ভেতরে ঢুকে আর কোনো রকম কথা বলিনি, শুধু বসে বসে এই ভেতরের পরিবেশটাকে উপভোগ করলাম। সেই সাথে আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ তুলে এনেছি। সকাল থেকে শুরু করে বিকেল গড়িয়ে গিয়েছিল এই ঘুম মনেস্ট্রি পৌঁছতে। তার আগে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম সাইট সিনের জন্য। কাজেই শরীরটা সত্যি খুব ক্লান্ত ছিল, তবে এই মনেস্ট্রির ভিতরে ঢুকতেই যেন মনটা চাঙ্গা হয়ে গেল। আর সেই সাথে এর ভেতরের যে শান্ত পরিবেশ আমাদের মনকে আরও অনেক শান্ত করে দিল। আমি বলবো, ঘুম মনেস্ট্রি বেড়াতে আসলে একটু সময় নিয়ে আসবেন। শুধুমাত্র মনেস্ট্রির ভেতরে বসে থাকবেন, দেখবেন কতটা ভালো লাগে। আমি এর আগেও ঘুম মনেস্ট্রি এসেছি, তবে এবার একটু বেশি সময় কাটালাম। ইচ্ছে আছে আবার যদি কখনো ঘুম মনেস্ট্রি আসি, এর ভেতরে এরকম করে সময় কাটাবো। খুব ভালো একটা দিন কাটালাম। ঘুম মনেস্ট্রি ঘোরা শেষ। আজকে দার্জিলিংয়ের বেশ কয়েকটি স্পট, যেটা ট্যুরিস্ট স্পট, সেগুলো কিন্তু আজকে এক্সপ্লোর করলাম। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীতেও আমি আরও বিভিন্ন জায়গায় ঘুরবো এবং সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানান। যদি আমার ভিডিওতে কিছু ঠিক করতে হয়, কিছু শোধরাতে হয়, অবশ্যই কিন্তু সেটি কমেন্টে বলবেন। তো সঙ্গে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন, পাশে থাকুন। টাটা। Cholo, let's go.